সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। দর্শক, একটি পাহাড় থেকে কি মধ্যপ্রাচ্যের চূড়ান্ত যুদ্ধ হতে যাচ্ছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন তারা খুব শীঘ্রই ইরানের PX পাহাড় থেকে পাহাড়ের উপর হামলা করবে এবং সেই হামলায় জড়িয়ে যেতে পারে ইসরায়েল। এখন প্রশ্ন হচ্ছে, PX পাহাড়ের মধ্যে কি আছে? এদিকে ইরানের IRGC পাল্টা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, এই ধরনের হামলা যদি হয় তাহলে পুরো মধ্যপ্রাচ্যের ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে যাবে এবং ইসরায়েলের প্রতিটি কোনায় কোনায় ইরান হামলা চালাবে। ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত 500 খাইবার সেকান ক্ষেপণাস্ত্র হামলা করবে। সেখান ক্ষেপণাস্ত্র ইসরায়েলের কোনায় কোনায় ছুড়বে। এদিকে হরমুজ প্রণালী এলাকায় ইরান 100 স্নাইপার মোতায়েন করে রেখেছে। বন্ধুরা, অন্যদিকে ইয়েমেন যে সৌদি আরবের উপর নৌ অবরোধ আরোপ করেছে তার আওতায় তার অংশ হিসেবে সৌদি আরব থেকে তেলবাহী 2টি জাহাজ যাচ্ছিল উপসাগরে দিয়ে। সেই 2টি জাহাজকে ইয়েমেন ফেরত পাঠিয়েছে। বাবেল মানদেব প্রণালী ক্রস করতে দেয়নি ইয়েমেন। এছাড়া আরো 6টি জাহাজ সৌদি আরবের তেল আনার জন্য যাচ্ছিল, তাদেরকেও বাবেল মানদেব প্রণালী দিয়ে সৌদি আরবের ঢুকতে দেয়নি, প্রবেশ করতে দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরো অনেক অংশ বেড়ে গেছে। বর্তমানে কিছুক্ষণ আগের খবর হচ্ছে, আমি যখন ভিডিও রেকর্ড করছি তার কিছুক্ষণ আগের খবর, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েল প্রতি ব্যারেল $94.72 পৌঁছে গেছে। গতকাল যা ছিল তার চেয়েও বেড়ে গেছে, গতকালকে চেয়ে অনেক বেড়ে গেছে। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট, যেটার দাম বর্তমানে $87.78 প্রতি ব্যারেলের দাম পড়ে। এই পরিস্থিতিতে একদিকে যেমন বিশ্ব অর্থনীতি এবং তেলের বাজার মারাত্মক রকমের অস্থিতিশীল হয়ে পড়েছে, তেমনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের PX পাহাড়ে হামলার ঘোষণা এবং তাতে ইসরায়েল জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আর ইরানের পাল্টা হুঁশিয়ারি, এতে আরো ভয়াবহ উদ্বেগ তৈরি হয়েছে, অস্থিতিশীলতা এবং বড় রকমের যুদ্ধের ঝুঁকি তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যের মধ্যে। আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? ইরান, আমেরিকা এবং ইসরায়েলের মধ্যকার এই সংকট আসলে বিশ্বকে কোথায় নিয়ে ঠেকাবে এবং শেষ পরিণতি কি হবে, শেষ পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে? সুপ্রিয় দর্শক, আমরা এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের টেবিল টক নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা, চলুন প্রথমে আমরা PX পাহাড়ে মার্কিন প্রেসিডেন্ট যে হামলার হুঁশিয়ারি দিয়েছেন, কেন এই হুঁশিয়ারি দিলেন, আর PX পাহাড়ে সেখানে কি আছে এবং সেখানে কেন ইসরায়েল এই যুদ্ধে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা জড়িয়ে যেতে চায়, আর ইরান কেন এত ভয়াবহ যুদ্ধের অর্থাৎ পাল্টা হামলা, পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি দিচ্ছে, তা নিয়ে আমরা কিছু কথা বলি। বন্ধুরা, PX পাহাড়টা হচ্ছে ইরানের ঠিক মধ্যাঞ্চলে অবস্থিত। যেমন যে নাতানস পরমাণু কেন্দ্র, সেটা ইস্পাহানে অবস্থিত, আর সেই পরমাণু কেন্দ্রের কয়েক মাইলের ভেতরেই এই PX পাহাড় অবস্থিত। সেখানে আমেরিকা, ইসরায়েল তারা বলছে ইরানের নতুন পরমাণু ঘাঁটি আছে, পরমাণু স্থাপনা আছে এই PX পাহাড়ে। আর সেই পরমাণু স্থাপনায় ইরান গোপনে হাজার হাজার নতুন সেন্ট্রিফিউজ স্থাপন করেছে, এর ইসরায়েল এবং আমেরিকার ভাবনা। এবং আগে ফোর্দু ও নাতানস সহ যে 3টি পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছিল, সেই জায়গা থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের হাতে যে 1000 পাউন্ড বা
450 কেজির মতো সমৃদ্ধ ইউরেনিয়াম ছিল, যা 60 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা আছে। সেই ইউরেনিয়াম এই পিএক্স পাহাড়ে নাকি আনা হয়েছে, এই পিএক্স পাহাড়ে নাকি লুকিয়ে রাখা হয়েছে। এটা ইসরায়েল এবং আমেরিকার নতুন দাবি। বন্ধুরা, এই তথ্য আমেরিকা সম্প্রতি জানিয়েছে। এই দাবিটা আমেরিকাকে ইসরায়েল সম্ভবত জানিয়েছে। এখন ডোনাল্ড ট্রাম্প সেই তথ্য অনুযায়ী নতুন করে হামলা চালাবে এই পিএক্স পাহাড়ে, ইরানের পরমাণু কেন্দ্রে। আন্তর্জাতিক বা পশ্চিমা রিপোর্টগুলো বলছে এই পিএক্স পাহাড়ে যে পরমাণু স্থাপনা ইরান তৈরি করেছে তা এখনো পুরোপুরি চালু হয়নি, যা নির্মাণাধীন প্রক্রিয়াধীন। কিন্তু আমেরিকা ইসরায়েল আগেই এটা শেষ করে দিতে চায় এবং এখানে রাখা আছে ওই সমৃদ্ধ ইউরেনিয়াম, এটা তার ধারণা। তবে পশ্চিমা গবেষকরা বা বিশ্লেষকরা বলেছেন পিএক্স পাহাড়ে ইরান যে পরমাণু স্থাপনা তৈরি করেছে তা ধ্বংস করা মোটামুটিভাবে কোনোভাবেই সম্ভব হবে না। তার কারণ হচ্ছে এটা অত্যন্ত পাহাড়ি এলাকায় অবস্থিত, এটি হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে এই মূল স্থাপনা বা মূল কেন্দ্র সেটা পাহাড়ের অনেক বেশি গভীরে এবং তার দরজাগুলো বা যে প্রবেশ পথগুলো সেগুলো এমন ভাবে তৈরি করা হয়েছে যে এই বাংকার বাস্টার বোমা দিয়েও ধ্বংস করা যাবে না। কারণ ইরানের বিভিন্ন সময়কার অভিজ্ঞতার আলোকে নতুন করে এই পিএক্স পাহাড়ের পরমাণু স্থাপনা তৈরি করা হচ্ছে এবং এটাতে ওই রকমের শক্তিশালী প্রতিরোধমূলক ব্যবস্থা রয়েছে, প্রতিরক্ষামূলক ব্যবস্থা আছে, যার কারণে এটা খুব সহজে ধ্বংস করা যাবে না। বিমান হামলা দিয়ে মূল কেন্দ্র ধ্বংস করা কখনো যাবে না। এই কেন্দ্র যদি নষ্ট করতে হয় বা এখান থেকে যদি সমৃদ্ধ ইউরেনিয়াম নিতে হয়, তাহলে এখানে স্থল অভিযান চালানো ছাড়া এর কোনো বিকল্প নেই। কিন্তু স্থল অভিযান চালাতে গেলে সেটা হবে আরো অনেক বেশি ঝুঁকিপূর্ণ, অনেক বেশি প্রাণঘাতী এবং ভয়াবহ, চ্যালেঞ্জিং আমেরিকা এবং ইসরায়েলের জন্য। কারণ এই পরমাণু স্থাপনাটি এত পাহাড়ের গভীরে গিয়ে অচেনা জায়গায় লোকদের পক্ষে এখানে অভিযান চালানো একদম কঠিন এক ব্যাপার। যেহেতু এটা নতুন একটা প্রতিষ্ঠান, নতুন একটা স্থাপনা, সে কারণে তার প্রতিরক্ষার জন্য ইরান ওই রকম সম্ভাব্য সব ধরনের উপায় অবলম্বন করেছে, সব ধরনের ব্যবস্থা ইরান করে রেখেছে। অতএব স্থল অভিযান চালাতে গেলে মার্কিন বা ইসরায়েলি সেনাদের প্রচুর ক্ষয়ক্ষতি হবে, তাতে কোনো সন্দেহ নেই, বিন্দুমাত্র অবকাশ নাই। বন্ধুরা, এখন প্রশ্ন হচ্ছে ইসরায়েল এবং আমেরিকা এই হামলায় জড়িত হবে বা এই হামলা চালাবে, আর অপরদিকে ইরান সরকার কি করবে? ইরান এখানে পরিষ্কার করে বক্তব্য পেশ করেছে, যদি এই ধরনের কোনো জায়গায় কোনো হামলা চালায় আমেরিকা বা ইসরায়েল, তাহলে ইরানের আইআরজিসির পক্ষ থেকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে, একদম সাথে সাথেই ইসরায়েলের বিরুদ্ধে ভয়ঙ্কর ভয়াবহ হামলা শুরু হবে, যা ইসরায়েল এর আগে কখনো দেখেনি। পুরো মধ্যপ্রাচ্য হামলা ছড়িয়ে পড়বে এবং ইসরায়েলের প্রতিটি কোনায় কোনায় হামলা চালানো হবে, অর্থাৎ ইসরায়েলকে একবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। প্রতিটি কর্নারকে লক্ষ্যবস্তু করা হবে, অন্তত 500 খাইবার সেকান ক্ষেপণাস্ত্র ছুড়া হবে ইসরায়েলকে লক্ষ্য করে। আপনারা কি খাইবার সেকান সম্পর্কে জানেন? খাইবার সেকান ক্ষেপণাস্ত্রটা আসলে কি? খাইবার সেকান ক্ষেপণাস্ত্র হচ্ছে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র। এতে ক্ষেপণাস্ত্রের পাল্লা 2000 কিলোমিটার। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা 2000 কিলোমিটারের উপরে, অর্থাৎ ইরান থেকে ছুড়লে 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং এটা প্রায় 1.5 টন 1500 কেজি ওয়ারহেড বহন করতে পারে। একটা ওয়ারহেডের ওজন 1500 কেজি, অর্থাৎ 1.5 টন। এইরকম একটা ওয়ারহেড বিস্ফোরিত হলে সেখানে কি হবে আপনি একটু কল্পনা করা দেখেন। একটা নয়, 500টা ওয়ারহেড যদি ইসরায়েলের কোনায় কোনায় একসাথে হামলা চালায়, ইসরায়েল কি পৃথিবীর মানচিত্রে টিকে থাকতে পারবে? কখনো না।
বন্ধুরা, ইরান সরকার বলছে অন্তত 500 খাইবার সেখান ইসরায়েলে ছুড়া হবে। তাহলে ইসরায়েলের অস্তিত্ব থাকবে কিনা সেটা নিয়েই তো এখন প্রশ্ন। বন্ধুরা, এখানে আরেকটা তথ্য দিয়ে আপনাদের রাখি। আমেরিকা এবং ইসরায়েলের কাছে কিন্তু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোকাবেলার কোনো প্রযুক্তি নেই, আমরা বিগত যুদ্ধ থেকে দেখেছি। ফলে PX মাউন্টেইনে বা এই পাহাড়ে আমেরিকা বা ইসরায়েল হামলা চালাবে কি চালাবে না হিসাব নিকাশ তারা করুক, সেই সিদ্ধান্ত তারা নেই যে এই PX পাহাড়ে আমেরিকা ইসরায়েল হামলা চালাবে কি না। যদি হামলা চালায়, তাহলে ইসরায়েল নামক কোনো রাষ্ট্র পৃথিবীর মানচিত্রে আর টিকে থাকবে না। ইরান তার বক্তব্য কিন্তু পরিষ্কার করে দিয়েছে এর আগে। অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগেও বলেছিলেন আমরা হামলা চালাতে পারি ইরানের পরমাণু স্থাপনায় আবারও। তিনি তা করেননি। দেখা যাক সামনে কি হয়, এবার কি হয় দেখা যাক। তবে ইরান এ ব্যাপারে ব্যাপক মাত্রায় প্রস্তুতি নিয়ে রেখেছে। তারা প্রস্তুত, হামলা হবে, তারা পাল্টা জবাব দেবে। তার বড় কারণ হচ্ছে আমরা গত কয়েকদিনে ইরানের হামলার ধরন দেখেছি। তাতে ইরান যা করছে, মেইনলি মধ্যপ্রাচ্যের যত দেশে মার্কিন ঘাঁটি আছে তার প্রত্যেকটা ঘাঁটিতে ব্যাপকভাবে হামলা চালিয়েছে। আমি গতকালকেও আপনাদের বলেছি আর আজকেও বলি, রাডার সিস্টেম, আর্লি ওয়ার্নিং সিস্টেম, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, তারপরে যে সমস্ত গোয়েন্দা বিমান বা কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার হিসেবে কাজ করে সে সমস্ত বিমান, সেগুলোর উপর ইরান হামলা চালিয়েছে এবং ধ্বংস করে দিয়েছে। KC-135 C-17 এবারে KC-46 এই ধরনের রিপোয়েলিং ট্যাঙ্কার বিমান বা পরিবহন বিমান এগুলোর উপর হামলা চালিয়েছে এবং এগুলো প্রচুর পরিমাণে ধ্বংস করেছে। তারা প্রচুর পরিমাণে ড্রোন ক্ষতিগ্রস্ত হয়েছে, বিমানের হ্যাঙ্গারে হামলা চালিয়েছে, বিমানের হ্যাঙ্গার ধ্বংস করেছে, একটা জঙ্গি বিমান ধ্বংস হয়েছে, কয়েকটা F-35 বা F-16 এ সমস্ত বিমান ধ্বংস হয়েছে, বেশ কিছু সেনা মধ্যপ্রাচ্যে প্রাণ হারিয়েছে। বন্ধুরা, আমরা সবাই জানি সেই সেনাদের লাশ গতকাল আমেরিকায় শহরে পৌঁছেছে। সেই লাশ রিসিভ করেছেন মার্কিন প্রেসিডেন্ট স্বয়ং নিজেই, ডোনাল্ড ট্রাম্প সাহেব। এরপরে বার্তা সংস্থা এপি অর্থাৎ অ্যাসোসিয়েটেড প্রেস খবর দিচ্ছে ইরানের হামলায় অন্তত 500 সেনা আহত হয়েছে। চিন্তা করছেন, নিহতর কথা তারা বলেনি, তারা আহত কথা বলছে। 500 সেনা যদি আহত হয়, তাহলে নিহত কতগুলো হতে পারে মোটামুটি একটা কল্পনা করা যেতে পারে। তার মানে ইরান কিন্তু যথেষ্ট প্রতিরোধমূলক হামলা চালাচ্ছে এবং অ্যাগ্রেসিভ হামলা চালাচ্ছে। ইরান কিন্তু ডিফেন্সিভ হামলা করেনি, ডিফেন্সিভ না, এখন ইরান অনেকটা অফেন্সিভ, তারা অ্যাগ্রেসিভ হামলা চালায়। তো যে কথা বলছিলাম, মধ্যপ্রাচ্যের এই যে সিস্টেম, রাডার, এ সমস্ত যত জাত সিস্টেম আছে এগুলো ধ্বংস করে দিয়ে আমেরিকাকে প্রকৃতপক্ষে অন্ধকার জগতের খানা করে দিচ্ছে, অন্ধ করে দিচ্ছে। বন্ধুরা, আমেরিকা তার প্রতিরক্ষা ব্যবস্থা ঠিক করতে পারছে না। ইরান যে বিমান হামলা চালাবে বা ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা চালাবে, এই সমস্ত হামলা চালালে সে শনাক্ত করতে কখনো পারবে না এবং সেগুলোকে ধ্বংস করতে পারবে না। গতকালকে আমরা শুনলাম কুয়েতের আকাশে ইরানের ড্রোন ঘুরে বেড়াচ্ছে। হতে পারে সেটা গোয়েন্দা ড্রোন হতে পারে, অথবা কিছু শনাক্ত করছে, যাই হোক সেই ড্রোন নিরাপদে ঘুরে ফিরে আবার ইরানে ফিরে এসেছে। কিন্তু আমেরিকা সেই ড্রোনকে কিছুই করতে পারেনি। তার মানে দাঁড়াচ্ছে মোটামুটি ভাবে ধরে নেওয়া যায় কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আর্লি ওয়ার্নিং সিস্টেম, রাডার সিস্টেম, এ সমস্ত সবকিছু ধ্বংস হয়ে গেছে, যার কারণে ইরানের ড্রোনটি সেখানে প্রকাশ্যে ঘুরে বেরিয়ে আবার ফিরে আসতে পেরেছে। একইভাবে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতও চলছে। এবং গতকালকে তো আমরা বলেছিলাম জর্ডানে যে পরিমাণে হামলা চালাচ্ছে ইরান, তাতে আগামী আর 4-5 দিন যদি এভাবে হামলা চালায়, তাহলে জর্ডানের বিমান ঘাঁটিগুলো আর সচল থাকবে না, নাই হয়ে যাবে, অচল হয়ে যাবে। এর মধ্যে কয়েকটা অচল হয়ে গেছে।
এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যে মার্কিন সেনা নিহত হলো জর্ডানের মধ্যে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে, এর জন্য জর্ডানকে দায়ী করেছেন। আমার হাসি আছে মাঝে মধ্যে যে মার্কিন প্রেসিডেন্ট জর্ডানের যে হামলা হয়েছে আর জর্ডানের যে সেনা নিহত হয়েছে এর জন্য নিজেকে দায়ী করেননি, উনি দায়ী করেছেন জর্ডানকেই দায়ী করেছেন। তিনি বলেছেন এগুলো আসলে জর্ডানের হাত নিয়ে আমরা ভুল করেছি, জর্ডানের হাতে দিয়ে আমরা ভুল করেছি, তারা ওগুলো জর্ডানের হাতে দেওয়াটাই তাদের জন্য ভুল হয়েছে, তারা দেওয়া উচিত আছে না, এগুলো নিজেদের জিনিস নিজেদেরই রক্ষা করার দরকার ছিল। আসলে কি ব্যাপারটা ভাই, ব্যাপারটা হচ্ছে জর্ডানের কি ক্ষমতা আছে মার্কিন ঘাঁটি রক্ষা করবে? ওখানে তো মার্কিন সেনারাই টিকতে পারছে না, মার্কিন সেনারা যেখানে টিকতে পারছে না জর্ডানের সেনারা কিভাবে টিকবে? বন্ধুরা, আমরা নতুন করে আরেকটা খবর পাচ্ছি, হরমুজ প্রণালী এলাকায়, হরমুজ প্রণালী যে উপকূল, এই উপকূল জুড়ে ইরান অন্তত 1,00,000 স্নাইপার মোতায়েন করেছে। তার মানে আশঙ্কা করা হচ্ছে বা ধারণা করা হচ্ছে ইরানের দক্ষিণ উপকূল দিয়ে আমেরিকা স্থল অভিযান চালানোর চেষ্টা করতে পারে। যদি তাই করে তাহলে এই স্নাইপার গুলো আমেরিকার সেনাদের জন্য ভয়াবহ প্রাণঘাতী হয়ে দাঁড়াবে। এদিকে সৌদি আরব, কুয়েত, বাহরাইন এই সমস্ত দেশে গতকাল আমরা বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে আমরা দেখতে পেয়েছি। তাদের দাবি, অর্থাৎ কুয়েত, বাহরাইন, সৌদি আরব সমস্ত জায়গায় মার্কিন ঘাঁটি থাকার কারণে ইরান এই সমস্ত দেশে হামলা চালাচ্ছে, ড্রোন হামলা চালাচ্ছে, ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে এবং আমেরিকারও সেখান থেকে হামলা চালাচ্ছে। যদি তাদের দেশে এইগুলা থাকতো না, যদি মার্কিন সেনা ঘাঁটি থাকতো না, তাহলে ইরান কখনো তাদের হামলা করতো না। এই জন্য তাদের দেশের ভিতরে জনগণ আন্দোলন করেছে। এই যে প্রতি মুহূর্তে বিস্ফোরণ ভয়াবহ একটা প্যানিক সৃষ্টি করেছে, জনজীবনে একদম অস্থির করে তুলেছে, বইয়ের ভিতরে ঢেলে দিয়ে উদ্বেগ উৎকণ্ঠার ভিতরে ঠেলে দিয়েছে। এর জন্য মূল দায়ী হচ্ছে মার্কিন সেনাঘাঁটি, মার্কিন ঘাঁটিগুলো। অর্থাৎ মার্কিন ঘাঁটি যদি না থাকতো তাদের দেশে তাহলে এই অবস্থা তৈরি হতো না, এই ধরনের প্যানিক তাদের মধ্যে কাজ করতো না। এই সমস্ত দেশের জনগণের বক্তব্য হচ্ছে এই সমস্ত দেশের সরকার আমেরিকার ঘাঁটি তৈরি করতে দিয়ে আজকে এই বিপদ আমাদের দেশের মধ্যে যে কেড়েছে। এতদিন পরে এই দেশের জনগণের ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে জাগ্রত হয়েছে। বন্ধুরা, বাস্তবে একটা কথা বলি, গতকালকে কুয়েত থেকে আমাকে একজন মেসেজ পাঠিয়েছে, আমার এক বন্ধু মেসেজ পাঠিয়েছে, ভদ্রলোকের নাম আমি প্রকাশ করছি না, কিন্তু আমাকে মেসেজ পাঠানোর মূল কারণ হচ্ছে হোয়াটসঅ্যাপে তিনি মেসেজ পাঠিয়েছেন। এর মূল সূত্রটা হচ্ছে এক সময় আমি যে গাড়িটা ব্যবহার করতাম সেই গাড়ি সে চালাতো, এখন সে কুয়েত গেছে, এই তো মাস 2-3 হলো। সে গতকালকে বলল, ভাই এত ভয়াবহ হামলা হয়, ইরানের ক্ষেপণাস্ত্র এসে যখন আঘাত করে তখন বিল্ডিং গুলো থর থর করে কাঁপে, মনে হয় ভূমিকম্প হবে, মনে হয় যে কখন না জানি বিল্ডিং ধসে পড়ে, প্রতিটি মুহূর্ত মনে হয় জীবন অনিশ্চিত হয়ে পড়েছে, যে কোনো মুহূর্তে আমি মারা যাব, কখন কি হয় বলা যায় না, এত ভয়ঙ্কর একটা পরিস্থিতি এই কুয়েতের মধ্যে। সে বলল, আমি প্রথম যখন এসেছি তখন এতটা খারাপ ছিল না, কিন্তু এখন যে ক্ষেপণাস্ত্র হামলা হয় ইরান চালায় সেগুলো ভয়াবহ, অনেক বড় বড় বিরাট বিস্ফোরণ ঘটে। সে বলল বিস্ফোরণ যখন ঘটে তখন আগুনের হালকা ছুটে, এগুলো তো প্রতিদিন প্রতিক্ষণ বাহরাইন, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্ডান এই সমস্ত দেশের জনগণকে প্রতিনিয়ত প্রতিক্ষণ দেখতে হচ্ছে এই প্যানিকের ভেতর, এই যন্ত্রণার ভেতর, এই ভয়ের ভেতরে তাদেরকে থাকতে হচ্ছে, তাদের জীবন যাত্রার মান নিয়ে চালাতে হচ্ছে। বন্ধুরা, শুধু তাই না, ইরান যে শুধুমাত্র মার্কিন গাড়িতে হামলা চালাচ্ছে ব্যাপারটা কিন্তু তা না, ব্যাপারটা কিন্তু এখন তা না। গতকালকে বাহরাইনের একটা হোটেলে যেখানে মার্কিন সেনারা ছিল সেই হোটেলে ইরান ড্রোন হামলা চালিয়েছে এবং সেই হোটেলে আগুন জ্বলছে, ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, আগুন জ্বলছে। তো সেখানে তো বেসামরিক লোকজন থাকার কথা, এবং এই যে হোটেলের খবর ইরান পাচ্ছে কি করে? হোটেলের ভিতরে মার্কিন সেনারা আছে, ইরান এই খবরটা কি করে পেল? বিভিন্ন দেশের বেসামরিক লোকজন ইরানকে তথ্য দিয়ে দিচ্ছে এখানে মার্কিন সেনা আছে এবং এই গাড়িতে এই আছে, ইরান সেখানেই হামলা চালাচ্ছে।
বন্ধুরা, তো এই পরিস্থিতিতে যা দাঁড়াচ্ছে, এই সমস্ত দেশ একসময় বড় রকমের গণ বিস্ফোরণ ঘটে যেতে পারে, কিছু বলা যাচ্ছে না। যা পরিস্থিতি সামনে আসছে, একসময় সরকার বিরোধী আন্দোলনও তৈরি হয়ে যেতে পারে এই সমস্ত মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে। যা পরিস্থিতি, কোনো কিছু আসলে বোঝা মুশকিল, বর্তমানে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে পরিস্থিতি তাতে তো এই সমস্ত দেশের মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠেছে। আমেরিকার ঘাঁটি থাকার কারণে কেন আজকে আমাদেরকে এই দুর্ভোগের, এই অশান্তির, এই প্যানিকের ভেতরে থাকতে হবে, তাদের সরকারকে জনগণ প্রশ্ন করছে। যা হোক দর্শক, মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি নিয়ে আমি যে আলোকপাত করলাম, তার পাশাপাশি আরো কিছু গুরুত্বপূর্ণ খবর আছে। যেমন ইয়েমেনের হুতিরা সৌদি আরবের উপর নৌ অবরোধ আরোপ করেছে, অর্থাৎ বাব এল মানদেব প্রণালী বা সমুদ্রপথ ব্যবহার করে সৌদি আরব কোনো তেল বা পণ্য রপ্তানি করতে পারবে না, কিংবা কোনো দেশের জাহাজ বাব এল মানদেব প্রণালী পার হয়ে সৌদি আরবে যেতে পারবে না। এর আওতায় গতকালকে অন্তত দুটো জাহাজ যারা সৌদি আরব থেকে তেল নিয়ে বাব এল মানদেব প্রণালী পার হতে চাচ্ছিল, তাদেরকে পার হতে দেয়নি। হুতি সমর্থিত সেনাবাহিনী তাদের সেই জাহাজগুলো ফিরিয়ে দিয়েছে। আবার বাব এল মানদেব প্রণালীতে বাইরে থেকে প্রবেশ করতে চাচ্ছিল যারা সৌদি আরবের তেল আনতে চাচ্ছিল, এরকম 6টি জাহাজ ফেরত দিয়েছে হুতিরা। বাব এল মানদেব প্রণালীতে ঢুকতে দেয়নি সৌদি আরব মুখী জাহাজগুলোকে, তাদেরকে সরিয়ে দিয়েছে। এবং হরমুজ প্রণালীতেও কঠিন একটা অবস্থা, সেখানে হামলা পাল্টা হামলার ঘটনা চলছে। গত রাতেও আমেরিকা ইরানের বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে, এমনকি তেহরানের উপর হামলা চালানোর চেষ্টা করেছিল, সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অ্যাক্টিভেট করেছিল এবং ইরানের উত্তরাঞ্চলেও নাকি হামলা হয়েছে, বিশেষ করে তাবরিজ, উরুমিয়া এ সমস্ত এলাকায় হামলা চালিয়েছে। এর জবাবে ইরান সরকার কুয়েত, বাহরাইন, জর্ডানে হামলা চালিয়েছে। তার মানে পরিস্থিতি যথেষ্ট নাজুক অবস্থা আছে এবং হরমুজ প্রণালীতে পরিস্থিতি মোটেই উন্নতি হয়নি, বরং অবনতি হয়েছে। কোনো মতেই আমেরিকা হরমুজ প্রণালীকে মুক্ত করতে পারছে না। বন্ধুরা, শুধু তাই না, গতকাল মার্কিন কংগ্রেসে আমেরিকার যুদ্ধমন্ত্রী পিট হেগসেথকে তলব করা হয়েছিল। সেখানে তিনি নতুন করে আরো $87.5 বিলিয়ন চেয়েছেন যুদ্ধের ব্যয় মেটানোর জন্য, এবং তিনি জানিয়েছেন 37.5 বিলিয়ন ডলার এই পর্যন্ত খরচ হয়েছে যুদ্ধের। কিন্তু আমেরিকানরা বা কংগ্রেসম্যানরা সবাই বলছে যে খরচের কথা তিনি বলেছেন এটা কম, তিনি গোপন করেছেন, খরচের চেয়ে আরো অনেক বেশি ব্যয় হয়েছে। এবং কংগ্রেসম্যানরা মার্কিন যুদ্ধমন্ত্রীকে চেপে ধরেছিল। আপনারা তো বলেছিলেন যুদ্ধ শেষ, ইরানের সমস্ত সামরিক সক্ষমতা শেষ, পরমাণু স্থাপনা ধ্বংস করে দিয়েছেন, এখন আবার নতুন করে হামলা চালাচ্ছেন এবং যুদ্ধের জন্য এত বিরাট বাজেট চাচ্ছেন কেন? সেখানে কি হয়েছে, আসলে ঘটনা কি, যুদ্ধ কবে শেষ করবেন? কিচ্ছুর জবাব দিতে পারেননি মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। এই পরিস্থিতিতে একদম মধ্যপ্রাচ্যের অবস্থা আরো অনিশ্চিত হয়ে পড়েছে, এতে কোনো সন্দেহ নেই। এই জায়গা থেকে তেলের দাম নতুন করে বেড়ে গেছে। আজকে আমি এই ভিডিও যখন করেছি তার একটু আগে আমি খবর নিলাম, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রতি ব্যারেল $94.72 পৌঁছেছে, আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট সেটার দাম প্রতি ব্যারেল $87.78 পৌঁছেছে। এগুলো সব অপরিশোধিত তেলের দাম, পরিশোধিত তেলের দাম আরো অনেক বেশি। বন্ধুরা, এখন যদি প্রায় $95 হয়, এক ব্যারেল তেল, তার মানে এই যে ইরান এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধবিরতি চুক্তি 17 এপ্রিল সই হয়েছিল, যার নাম ইসলামাবাদ সমঝোতা, তারপরে তেলের দাম কিন্তু প্রতি ব্যারেল $70 নিচে চলে এসেছিল। আমরা যদি $70 ধরি, তাহলে এখন 95, তার মানে $25 বেড়ে গেছে ব্যারেল প্রতি, তার মানে 1/3 দাম আরো বেড়ে গেছে। এই পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতি, বিশ্ব তেল বাজার আবার অস্থিতিশীল হয়ে পড়েছে, আবার চরম অনিশ্চয়তা
তৈরি হয়েছে। এর ভিতরে আমেরিকা ইসরায়েল যদি ইরানের উপরে ওই যে পিক এক্স পাহাড়ে হামলা কথা বলা হচ্ছে, সেখানে যদি সেই পিক এক্স পাহাড়ে যদি হামলা চালায়, তাহলে ইরান এই যুদ্ধে আরো বিস্তৃত করবে এবং ইসরায়েলের উপরে মারাত্মক ভাবে আঘাত হানবে। হরমুজ প্রণালী এবং বাব এল মানদেব প্রণালীতে আরো কঠোর হামলা চালাবে। তাহলে বিশ্ব ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখে পড়বে, এতে কোনো সন্দেহ নেই। এই অবস্থায় আমেরিকা এই ঝুঁকি নেবে কিনা, ইসরায়েল এই ঝুঁকি নেবে কিনা, বিশ্ববাসী বিশেষ করে রাশিয়া, চীনের মতো প্রভাবশালী দেশ, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এরকম সমৃদ্ধ অর্থনীতির দেশ, তারা এই ঝুঁকি নিতে যাবে কিনা সেটা হিসাব করা দরকার, তাদের বিবেচনা করা দরকার। এবং তারা আমেরিকার বিরুদ্ধে কোনো কিছু বলবে কিনা সেটাও তাদের বোঝা উচিত। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানেই শেষ করতে চাইছি। আলোচনা শেষের আগে আপনাদের মতামত আমি জানতে চাই, আপনারা কি ভাবছেন? আসলে আমেরিকা ইসরায়েল কি ইরানের পরমাণু স্থাপনা যেটা PX পাহাড়ের কথা বলা হচ্ছে সেখানে হামলা চালাতে যাচ্ছে? এবং যদি সেখানে হামলা চালায় তাহলে ইরান পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছে। ইসরায়েলের প্রতিটি কর্নারে, প্রতিটি কোনায় কোনায় তারা লক্ষ্যবস্তু করবে। এমনকি ইসরায়েলে 500টি খাইবার সেখান ক্ষেপণাস্ত্র হামলা চালাবে। ইরান কি এই হুমকি বা এই হুঁশিয়ারি বাস্তবায়ন করতে পারবে কি পারবে না, কি মনে হয় আপনাদের? সেখানে বলা হয়েছে ইরান অন্তত 500 খাইবার সেখান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে। এটা কি সম্ভব ইরানের পক্ষে? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের টেবিল টক নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দর্শক, এখনকার আলোচনা এখানেই শেষ করতে চাইছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।